হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে তোমাদের যেটা ডিমান্ড ছিল যে লেকচার ডেমনস্ট্রেশন আমরা কিভাবে তৈরি করব, ডেমনস্ট্রেশনটাকে কিভাবে তোমরা প্রেজেন্টেশন দেবে, তার উপরেই আজকে ক্লাসটা করাচ্ছি। তো যেহেতু আমি ইনস্টিটিউটে নেই, এটা আমার বাড়িতেই করাচ্ছি, তো আমার কাছে ছোট বোর্ড আছে, সেরকম সেট আপ নেই, তো একটু হয়তো তোমাদের অসুবিধা হতে পারে, একটু ম্যানেজ করে নেবে। আমি চেষ্টা করছি আমার মতো করে বোঝানোর। তো প্রথমে দেখো, আমি কয়েকটা কথা বলবো, একটু ভালো করে বুঝবে, তাহলে তোমাদের ডেমো ক্লাসটা যখন আমি করাবো সেগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে, রিলেট করতে পারবে। আর আজকে আমি শুধুমাত্র গ্রামারের ওপর ডেমো করাবো। কিছু টপিক নিয়ে আমি বলে দেবো কোনগুলো তোমরা দেখে যাবে ভালো করে, কোনখান থেকে কোয়েশ্চেন আসতে পারে বা কোন টপিকগুলো তোমরা ভালো করে বোঝাতে পারবে, এগুলো বলবো। আর নেক্সট যে ক্লাসটা করাবো সেখানে আমি ভোকাবুলারির উপর একটা ক্লাস করাবো। ভোকাবুলারি ইমপ্রুভমেন্টের জন্য তোমরা স্টুডেন্টদের কিভাবে অ্যাপ্রোচ করবে, কি ট্রিক অ্যাপ্লাই করবে। তো প্রথমে দেখো, একটা কথা মনে রাখবে যে ডেমো ক্লাস আর ইন্টারভিউ, এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, যখন তুমি ইন্টারভিউ দিচ্ছ, যে দুজন তোমার সামনে বসে আছে দে আর ইন্টারভিউয়ার্স। ঠিক আছে, তাদের কাজ কি? তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখা, তোমার অ্যাপ্রোচ দেখা, ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো তোমার দেখা হবে, যে তোমার কনফিডেন্স কতটা আছে, এইগুলো দেখা হবে। বাট ওয়েন ইউ আর গিভিং ডেমো, তোমার সামনে যারা বসে আছে দে আর নট দ্য ইন্টারভিউয়ার্স, দে আর ইউর স্টুডেন্টস অ্যান্ড ইউ আর দ্য টিচার। ঠিক আছে, এটা ভাবতে হবে কিন্তু। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখবে যে যখন তুমি পড়াচ্ছ, কোনো একটা ক্লাসে যখন তুমি পড়াচ্ছ, ইউ আর দ্য সুপ্রিম অথরিটি, দ্য এন্টায়ার ক্লাস ইজ ইয়োর্স। এটা মাথায় রাখবে। তোমার ক্লাসে পড়া চলাকালীন যদি সেটা যেই হোক না কেন, সেটা হেডমাস্টার হতে পারে, হেডমিস্ট্রেস হতে পারে, কোনো স্কুলে প্রিন্সিপাল থাকলে প্রিন্সিপাল হতে পারে, যেই থাক, তোমার পারমিশন ছাড়া কিন্তু ঘরে ঢুকতে পারবে না। তোমার পারমিশন নিয়ে কিন্তু তাকে ঘরে ঢুকতে হবে। তার মানে একটা ক্লাসে একটা টিচার হচ্ছে সুপ্রিম অথরিটি। ঠিক আছে, তুমি সবকিছু। তাই ইউ হ্যাভ টু বিহেভ লাইক দিস। ঠিক আছে, তোমার বিহেভিয়ারে যেন যেটা মানে বোঝা যায় আর কি। ঠিক আছে, যে তোমার মধ্যে সেই কনফিডেন্সটা যেন থাকে। তার মানে এই নয় যে তুমি ওভার কনফিডেন্ট হয়ে যাবে বা অ্যারোগেন্টলি কিছু বলবে, ব্যাপারটা এরকমই নয়। কিন্তু তুমি যে ক্লাসের তোমার ইম্পর্টেন্স কতটা সেটা বোঝাতে হবে। And next question is, why should the students come to your class? কেন তোমার ক্লাসে আসবে? তুমি আজকে ক্লাস করে গেলে নেক্সট ক্লাসে তোমার কেন আসবে? হোয়াট ইজ নিউ ইন ইউর ক্লাস? কি আছে সেটা তোমাকে বোঝাতে হবে। যে তুমি সবসময় কিন্তু একটু ইন্টারেস্টিং ওয়েতে পড়াবে, যাতে স্টুডেন্টদের কিন্তু অ্যাটেনশন ড্র করতে পারো, যাতে যাতে পড়াটা তাদের কাছে যেন একটা বার্ডেন মনে না হয়, একটা বোঝা যেন মনে না হয়, পড়াটা তাদের কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার মনে হয়। ঠিক আছে, সেইভাবে তোমাকে পড়াতে হবে। তাই তোমার প্রিপারেশনটাও কিন্তু ডেমো সেইভাবে নিতে হবে। তাই তুমি এমন কোনো টপিক সিলেক্ট করবে না যে টপিক সম্বন্ধে তোমার নলেজ কম, যে টপিক তুমি ঠিকঠাক করে এক্সপ্লেন করতে পারবে না, এমন কোনো টপিক সিলেক্ট করবে না। বা অনেকের মনে হতে পারে আমি একটা খুব কমপ্লিকেটেড টপিক, যেটা কেউ বলে না, সেরকম একটা টপিক বোঝালে হয়তো ইন্টারভিউয়াররা ভাববেন যে হ্যাঁ আমি খুব জ্ঞানী, আমি খুব জানি। ব্যাপারটা একদমই এরকম নয়, বরং তুমি আরো ঘেটে যাবে। তোমাকে এমন এমন ক্রস কোয়েশ্চেন করবে, তুমি আর ওখানে দাঁড়াতেই পারবে না টেনশনে। ঠিক আছে, তাই সহজ সরল ভাবে বোঝাবে। যে টপিকটা তোমার নলেজ ভালো আছে, তোমার বেস্ট দিতে হবে। ঠিক আছে, এই ডেমো ক্লাসে তোমার বেস্টটা তোমাকে দিতে হবে। তাই সেইভাবে তুমি প্রিপেয়ার হবে। আর আজকে আমি এই জন্য ক্লাসে তোমাদের কিছু টপিক বলে দেবো, যে টপিকগুলো তোমরা বাড়িতে একটু ভালো করে দেখলে তোমরা ভালো করে বোঝাতে পারবে, এবং আমি সেগুলোকে এক্সপ্লেনও অবশ্যই করব। আর আমি বাংলাতেই বোঝাচ্ছি, কারণ সবাই, অনেকেই মেসেজ করছো, অনেকেই কমেন্ট করছো ফোন, যে বাংলায় করলে ভালো হয়। কিন্তু আমি তোমাদের সবাইকে বলছি ইংলিশে বলাটা প্র্যাকটিস করো, কারণ ডেমোটা তোমাদের ইংলিশে দিতে হবে। হ্যাঁ, তোমরা বাংলায় কিন্তু বলতে পারবে না। যদি দেখা যায় যে ওনারা বলছেন বাংলা, ব্যাপারটা আলাদা, যেটা সাধারণত বলেন না, ওটা অন্য সাবজেক্ট হতে পারে, ল্যাঙ্গুয়েজ টিচারদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। আর একটা ছোট্ট জিনিস, তোমাকে তো অনেক সময় প্রশ্ন করতে পারে যে ধরো তুমিই বলে দিলে কথা যে আই ওয়ান্ট টু বি অ্যান ইংলিশ টিচার। ঠিক আছে, এই ইংলিশ টিচার কথাটাও কিন্তু ভুল, তোমাকে বলতো টিচার অফ ইংলিশ। ঠিক আছে, ইংলিশ টিচার মানে কিন্তু এই নয় যে তুমি ইংলিশ পড়াও, তুমি ইংল্যান্ড থেকে এসছো, ইংলিশ মেন যেরকম হয় আর কি। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা মাথায় রাখবে যে টিচার অফ ইংলিশ বলবে, ইংলিশ টিচার বলবে না। আচ্ছা, যাই হোক, তো আমরা আজকে যে টপিকগুলো করব সেই টপিকগুলো নিয়ে আমি একদম যতটা পারছি ডিটেলে ডিসকাস করব, তার সঙ্গে তোমাদের তো বাকি জিনিসগুলো বলবোই। আর একটা ব্যাপার যেটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ডেমো ক্লাসের জন্য ইউ উইল গেট ম্যাক্সিমাম 3 to 5 minutes। ঠিক আছে, অ্যান্ড দিস টাইম ইজ টু শর্ট টু এক্সপ্লেন আ চ্যাপ্টার কমপ্লিটলি অর থরলি। ঠিক আছে, একটা যে কোনো যত ছোট চ্যাপ্টারই হোক না কেন, 5 মিনিটের মধ্যে এক্সপ্লেন করাটা ইটস টু ডিফিকাল্ট আর অলমোস্ট ইম্পসিবল।
তার মানে এক্সামিনার তোমার থেকে কি চাইছে, কি জানতে চাইছে? এই 5 মিনিটে তুমি কিভাবে চ্যাপ্টারটাকে কমপ্লিট করো? একদমই নয় কিন্তু। যেটা করতে গেলে আমরা অনেকেই হয়তো ভাববো যে 5 মিনিট আমার টাইম অ্যালট করা আছে, তার জন্য 5 মিনিটই শেষ করতে হবে, একদমই নয়। তোমায় কিন্তু 5 মিনিটে ইন্ট্রোটা এমন সুন্দরভাবে দিতে হবে যাতে স্টুডেন্টরা তোমার পড়ানোর প্রতি অ্যাট্রাক্টেড হয়, যে স্টুডেন্টদের মনে হয় যে হ্যাঁ আমরা পড়াটা বুঝতে পারবো, কারণ ইংলিশটা অনেকের কাছে কঠিন মনে হয়। তো এইটাই তোমাকে দিতে হবে, তোমাকে চ্যাপ্টার শেষ করতে হবে না কিন্তু, 3 থেকে 5 মিনিটের মধ্যে তুমি একটু সুন্দরভাবে বোঝাবে, এবং ওই অ্যাপ্রোচটা, ঠিক আছে, ওইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তুমি কত সহজভাবে শুরু করছো। গতানুগতিক বই দেখে পড়িয়ে গেলে বা বইয়ে যা রুল লেখা আছে পরপর বলে গেলে গড়গড় করে, এরকম করলে কিন্তু হবে না। তোমাকে একটু ইনোভেটিভ ওয়েতে পড়াতে হবে। তো কিভাবে পড়াবে দেখো, আমি একটু চেষ্টা করছি। এই নয় যে এই ক্লাসটা সবার খুব ভালো লাগবে বা আমি যেটা বলছি সেটাই করাতে হবে, এরকম নয়। আমি অ্যাজ আ টিচার এত বছরের এক্সপিরিয়েন্সে আমি যেটা স্টুডেন্টদের পড়িয়ে যেটা ফিল করেছি, এক্সপিরিয়েন্স করেছি, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যতটা পারবো একটু সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও জানাবে, কোনো যদি ডাউট থাকে ক্লাসের পর সেটাও তোমরা একটু বলবে। তো চলো সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা আবার বলছি একটু লেন্দি হবে, কারণ আমি অনেকগুলো চ্যাপ্টার কভার করার চেষ্টা করছি। তো সবাই একটু ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা শুরু করি। তো ধরো তুমি পার্টস অফ স্পিচ পড়াবে। আমার ক্যামেরাটা কিন্তু অত বড় জায়গায় ফোকাস করতে পারছে না, তো আমার মুখটা হয়তো ঠিকঠাক দেখা যাবে না, তোমরা বোর্ডটা ফলো করো। তো দেখো, ধরো তোমরা বললে পার্টস অফ স্পিচ পড়াবে, সো তুমি শুরু করবে কি করে? পার্টস অফ স্পিচ মানেই তোমরা প্রথমে আমাদের একটা এক্সাম্পল দিতে হবে। পার্টস অফ স্পিচ ব্যাপারটা কি, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কি, একটা স্পিচ বলতে গেলে আমাদের যে অংশগুলো দরকার হয়, যে অংশগুলো বা পার্টগুলো দিয়ে একটা স্পিচ তৈরি হয়, মানে একটা সেন্টেন্স তৈরি হয়, দ্যাট ইজ পার্টস অফ স্পিচ। যেরকম আমরা যদি একটা এক্সাম্পল দিই, যে একটা বাড়িটা হচ্ছে একটা ধরো স্পিচ বা সেন্টেন্স, আর তার পার্টগুলো কোনটা? ইট, সিমেন্ট, বালি, এই যে যেগুলো দিয়ে আমরা বাড়ি তৈরি করি, এই ইনগ্রেডিয়েন্ট গুলো হচ্ছে পার্ট। তার মানে একটা বাড়ি তৈরি করতে গেলে আমাদের কি কি দরকার হয়? ইট, সিমেন্ট, বালি, এগুলো দিয়ে আমরা একটা বাড়ি তৈরি করি। ঠিক সেরকম একটা স্পিচ তৈরি করতে গেলে আমাদের পার্ট গুলো দরকার হয়। সেগুলো কি? সেগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, conjunction and interjection. ওকে, এটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। এই 8টা পার্টস অফ স্পিচ। তার মানে এই 8টা পার্টস অফ স্পিচ, এই যে পার্ট গুলো, এগুলো ইনগ্রেডিয়েন্ট যেগুলো আমাদের কি কাজ করে? একটা সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে। ওকে, তাহলে আমরা প্রথমে, তাহলে আমি যদি পুরো পার্টস অফ স্পিচ বোঝাতে যাই 3 মিনিটে 5 মিনিটে হবে না, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব? ফার্স্ট উই শ্যাল ডিসকাস নাউন। তো নাউন ব্যাপারটা কি আমাদের প্রথমে একটু ডিসকাস করতে হবে। তো হোয়াট ইজ নাউন? এবার নাউন যদি তোমাকে বলা হয় তাহলে তুমি কি বলবে? এনি নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন, যেটা বইতে লেখা আছে। এবার স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন হবে যে নেমিং ওয়ার্ড বলতে ব্যাপারটা কি বোঝানো হয়। তার জন্য তোমাকে কি আরো 10টা এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাতে হবে, কারণ মনে রাখতে হবে তুমি যাদের পড়াচ্ছ তারা কিন্তু বাচ্চা, 9, 10 বা 11, 12 পড়ে। তো তাদের ম্যাচুরিটি অতটাও নেই যে চট করে জিনিসটাকে ধরে নেবে। তাহলে তোমাকে একটু ক্যাচি এক্সাম্পল দিতে হবে। কিরকম? আমি ধরো এরকম যদি বলি যে নাউন কি? নাউন হচ্ছে আমরা খালি চোখে যা দেখি এবং চোখ বন্ধ করে যেটা অনুভব করি, সব নাউন। এবার এটা বলা মাত্রই দেখবে স্টুডেন্টরা একটু শকড হয়ে যায়, মানে এটা আবার কিরকম ডেফিনেশন, আগে তো কখনো বইতে পড়িনি, এরকম আবার হয় নাকি নাউনের ডেফিনেশন? তখন তুমি বলবে জাস্ট এবার অ্যাপ্লাই করো, আমি যেটা বললাম সেটাকে অ্যাপ্লাই করো। কিরকম? চোখ খুলে তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার ফ্যান, টিভি, এই সরি ফ্যান, চেয়ার, টেবিল, আরো আমার বন্ধু বান্ধব, আপনাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এগুলো কি? সবই নাউন। চোখ বন্ধ করলো, ভাবলাম তোমার যদি কেউ পরীক্ষায় তুমি পাশ করে যাও, তুমি চোখটা বন্ধ করে কি ভাবছো? তোমার কিরকম মনে হচ্ছে? স্যার খুব আনন্দ লাগছে। তাহলে আনন্দটা কি? নাউন। আবার ফেল করলে কি হয়? খুব দুঃখ লাগে স্যার, তাহলে দুঃখটাও কি? নাউন।
তাহলে এই যে ব্যথা, বেদনা, দুঃখ, আনন্দ, এই সব অনুভূতিগুলি হচ্ছে নাউন। আবার চোখ খুলে আমরা আশেপাশে যা দেখছি সবই নাউন। এটা বলা মাত্রই দেখবে স্টুডেন্টরা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাপারটা তাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে, বিকজ দে হ্যাভ নেভার লার্ন দ্য ডেফিনিশন অফ নাউন লাইক দিস বিফোর। তো এর আগে কিন্তু তারা এইভাবে কখনো শেখেনি। তাহলে নাউনটা তারা এবার ইন্টারেস্ট পেলো, এরপর তুমি যাই পড়াবে সেটাই কিন্তু তাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, এবার আমরা যদি নাউনের এবার আসি, আমি তো এবার নাউনটাকে আগে এক্সপ্লেন যদি করি, তাহলে আমরা নাউনকে এবার ক্লাসিফাই করব। নাউনের আমরা জানি 5টা ভাগ: প্রপার, কমন, মেটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, 5টা নাউন। তাহলে এই 5টা নাউন তুমি লিখলে, এখানে লিখলে 5টা নাউন, পরপর লিখলে 5টা নাউন, লিখে এবার তুমি 5টা নাউনকে এক্সপ্লেন করবে। ঠিক আছে, মনে রাখবে তুমি যখনই এক্সপ্লেন করছো, করতে করতে যখনই 2-3 মিনিট হয়ে যাবে, তখন কিন্তু এক্সামিনার তোমাকে বলবেন যে ইটস ওকে। ঠিক আছে, ওনারা বুঝে যাবেন, ওই মানে ইন্টারভিউয়াররা বুঝে যাবেন যে তুমি 3 মিনিটে যা বোঝালে তোমার মধ্যে কি আছে, তুমি কতটা পারবে, সেটা কিন্তু ওনারা বুঝে যাবেন। তাই বেশি বড় করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এটা শুরু করলাম। তাহলে এবার নাউনের তো আমি যদি আরেকটুখানি এগোই, নাউনের ক্লাসিফিকেশন নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে আমরা কি বলতে পারবো? প্রপার নাউন কাকে বলে? এনি স্পেসিফিক নেম। ঠিক আছে, এবার এনি স্পেসিফিক নেম বললে আমরা কি করে একটু সহজে বোঝাবো? প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তাই প্রপার নাউনকে আমরা ক্যাপিটাল লেটার বলি। কমন নাউন কি? কমন এক্সাম্পল দিয়ে ধরো রাম, শ্যাম, গঙ্গা, গীতা। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রপার নাউন। কমন নাউন কাকে বলবো? কমন নাউন হচ্ছে কাউন্টেবল নাউন, যে নাউনগুলোকে আমরা গুনতে পারি বা যে নাউন কোনো ক্লাসকে কোয়ালিফাই করে থাকে আমরা কমন নাউন বলবো। যেমন ধরো স্টুডেন্ট, আবার টিচার, এগুলো হচ্ছে কমন নাউন। এবার তুমি বললে তাহলে বলো প্রপার নাউন কমন নাউনের মধ্যে আমরা ডিফারেন্স কি করে বুঝবো? সঙ্গে সঙ্গে এক্সাম্পল দিলে, তাহলে বলছে তোমরা কি? স্যার স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট কি নাউন? গোনা যাচ্ছে স্টুডেন্টকে? হ্যাঁ স্যার। তাহলে এটা কমন নাউন। তাহলে তোমাদের প্রত্যেকের নাম আছে আলাদা আলাদা? হ্যাঁ স্যার। তাহলে এই নামগুলো কি? নেম অফ স্টুডেন্ট। এবং কি এটা? স্যার প্রপার নাউন। এবং এটা আমরা কি বলবো যে না, তোমাদের নামের ফার্স্ট লেটার তোমরা সবসময় কিসে লেখো? ক্যাপিটালে স্যার। তাহলে ক্যাপিটাল লেটার হলে সেটাকে আমরা কি নাউন বলবো? প্রপার নাউন। ওকে, কমন নাউন প্রপার নাউন হলো। এবার আসবো কালেকটিভ নাউন। কালেকশন মানে হচ্ছে গ্রুপ, দল, একটা একসঙ্গে জড়ো করা। তাহলে কোন রকম গ্রুপকে আমরা কালেকটিভ নাউন বলতে পারি। সেটা কমন নাউন হতে পারে, সেটা তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, সেটা যে কোনো কিছু নাউন হতে পারে। আবার তোমাকে বলতে পারে বা ধরো তুমি এবার বললে যে কালেকটিভ নাউনের এক্সাম্পল তুমি দিতে পারো, যেমন প্রাইড অফ লায়ন্স বা ক্লাস অফ স্টুডেন্টস, এগুলোকে আমরা কালেকটিভ নাউন বলতে পারি। এবার আবার ধরো নেক্সট বলো তোমার মেটেরিয়াল নাউন। এবার মেটেরিয়াল নাউন মানে কি? মেটেরিয়াল হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এই নাউনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। তাহলে মেটেরিয়াল নাউন হচ্ছে আনকাউন্টেবল, যাকে আমরা গুনতে পারি না। তার সঙ্গে আরেকটা কি শিখবো? ইনগ্রিডিয়েন্ট বা উপাদান। অর্থাৎ একটা মেটেরিয়াল নাউন সবসময় একটা উপাদান হিসেবে কাজ করে, কারণ অনেক সময় এই কাউন্টেবল আনকাউন্টেবল আমাদের গুলিয়ে যায়। যেমন আমি যদি বলি ডায়মন্ড, তাহলে ডায়মন্ডটা কি নাউন? এবার স্টুডেন্টরা বলবে স্যার এটা তো গোনা যায় ডায়মন্ডকে, আমার হাতে একটা ডায়মন্ড আছে, দুটো ডায়মন্ড আছে, আমরা বলতে পারি। হ্যাঁ, তখনই আমাদের বলতে হবে তাহলে যদি গোনা যায় তাহলে এটা এটা ভাবো যে ডায়মন্ড দিয়ে আমরা অন্য কিছু তৈরি করতে পারি কিনা। হ্যাঁ স্যার পারি, জুয়েলারি তৈরি হয়। বা কাঠ দিয়ে আমরা কিছু তৈরি করতে পারি কিনা? হ্যাঁ পারি, ফার্নিচার তৈরি করতে পারি। তাহলে এই কাঠ বা হিরে, এগুলো কি একটা উপাদান হিসেবে কাজ করছে? তাহলে যেটা উপাদান হিসেবে কাজ করবে সেটাই হচ্ছে তোমার মেটেরিয়াল নাউন। ওকে, এবার আসবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল, কিন্তু মেটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্টের মধ্যে তফাৎ কি? মেটেরিয়াল নাউনকে আমরা দেখতে পাই, অ্যাবস্ট্রাক্টকে আমরা দেখতে পাই না। এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর মেটেরিয়ালের মধ্যে তফাৎ। যেমন আমরা যদি বলি যে লাভ, হেট্রেড, মানে দুঃখ, যন্ত্রণা, ভালোবাসা, এগুলোকে কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। তাহলে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার মেটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল তোমার আনকাউন্টেবল নাউন। আর যেহেতু এগুলোকে আমরা গুনতে পারি না, তাই এগুলোকে আমরা কখনো প্লুরাল ফর্মে লিখবো না, আর এগুলোর আগে কখনো আমরা ইনডেফিনিট আর্টিকেল বা কাউন্টেবল কোনো ডিটারমিনারে ইউজ করব না। যেমন আমি কখনোই বলতে পারবো না এ লাভ, এ হেট্রেড, এগুলো কিন্তু আমরা বলতে পারি না। আবার সেরকম আমি বলবো না আ ডায়মন্ড বা অ্যান আয়রন, এগুলো বলা যায় না। তখন আমাকে কি বলতে হবে? আ পিস অফ ডায়মন্ড, আ পিস অফ আয়রন। ঠিক আছে, এরকম করে আমাদের বলতে হবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের নাউনের ব্যাপারটা বোঝানো শুরু করলাম। এত বড় তো তোমাকে বুঝতে দেবে না, এত বড় তোমাকে বোঝাতে দেবে না, মানে অত সময় পাবে না। এইবার কিছুটা পড়েই তোমাকে থামিয়ে দেওয়া হবে, দিয়ে প্রশ্ন করা হবে। কিরকম প্রশ্ন করা হবে? আচ্ছা বলুন তো, আপনি বললেন যে কাউন্টেবল নাউন মানেই হচ্ছে কমন নাউন, তাহলে কালেকটিভ নাউনকে কি কমন নাউন বলা যায়? এবার তুমি সঙ্গে সঙ্গে বলবে না স্যার,
কালেকটিভ নাউন তো আলাদা একটা ক্যাটাগরি, কিন্তু সঙ্গে সঙ্গে তোমায় প্রশ্ন করবে যে কালেকটিভ নাউনকেও তো আমরা গুনতে পারি। ধরো এক ঝাঁক পাখি, তাহলে একটা ঝাঁক বলছি মানে আমরা গুনতে পারছি, কিন্তু যদি আবার 4টে ঝাঁক হয় তখন আমরা তো 4 ইউজ করবো, তাই নাকি? 4 ফ্লক্স অফ বার্ডস বলতে পারি, তাহলে তো গোনা যায়। তার মানে মনে রাখতে হবে কালেকটিভ নাউনও কিন্তু কমন নাউন, ঠিক আছে? কালেকটিভ নাউনও কমন নাউন, কারণ দুটোকেই আমরা গুনতে পারি। বোঝা গেল? আবার এরকমও তোমাকে প্রশ্ন করতে পারে যে এই যে ফ্রেঞ্চটা কি? তুমি বললে প্রপার নাউন। এবার একটা এক্সাম্পল দেয়া হলো যে হি হি লাইকস ফ্রেঞ্চ ওয়াইন, বললে এখানে ফ্রেঞ্চটা কি? তখন কিন্তু দেখো নাউন থাকছে না, তখন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, তখন প্রপার অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রপার নাউনগুলো যখন কোনো নাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন সেটাকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলতে পারি। এই ধরনের প্রশ্ন করতে পারে। বা এরকমও প্রশ্ন করতে পারে, এই যে আপনি বললেন যে মেটেরিয়াল নাউনের সঙ্গে আমরা প্লুরাল ফর্ম ইউজ করতে পারি না, তাহলে আমরা কি আয়রনস বলতে পারি না? আমরা কি স্যান্ডস বলতে পারি না? আমরা কি ওয়াটার্স বলতে পারি না? বলতে পারি, কিন্তু তখন কি হয়, সবগুলোর মানে পাল্টে যায়। ঠিক আছে? তাহলে এই যে আমরা বোঝাবো যেটা, তার ওপর কিন্তু প্রশ্ন হতে থাকবে। তাই এগুলো একটু আমাদের জেনে যেতে হবে। বোঝানোর জন্য তুমি বেশি সময় পাবে না, কিন্তু প্রশ্ন তোমাকে অনেকটা সময় ধরেই করতে পারে। ঠিক আছে? তাহলে যখন আমরা নাউন যদি পড়ি, আমরা এইভাবে নাউনটাকে তৈরি করতে পারি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা যদি টেন্স শুরু করি, তাহলে টেন্স কিভাবে বোঝাবো? আচ্ছা, টেন্সে যাওয়ার আগে আমি যেহেতু পার্টস অফ স্পিচটা বোঝাচ্ছিলাম, তো পার্টস অফ স্পিচের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আমি বলে দিই, যেখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে, দ্যাট ইজ প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, তুমি নিজেও বোঝাতে পারো, কিংবা এক্সামিনার মানে ইন্টারভিউয়ার হয়তো প্রশ্ন করতেই পারেন বা বলতেই পারেন ডেমো ক্লাসে যে প্রিপোজিশন নিয়ে তো সবারই অনেক ডাউট, ঠিক আছে, অনেক রকম প্রশ্ন মনে, তো কিভাবে প্রিপোজিশনটাকে আপনি সহজভাবে বোঝাবেন? কারণ অনেকেই তো প্রিপোজিশনের ইউজ ভুল করে এবং বড়রাও ভুল করে, ইভেন আমাদেরও এখনো পর্যন্ত কনফিউশন আছে। তো সহজে কিভাবে বোঝাবেন প্রিপোজিশনগুলো? তো সেক্ষেত্রে আমরা প্রিপোজিশনটা একটুখানি বলে দিই। দেখো আমি দেখে নাও প্রিপোজিশন। তো প্রিপোজিশন দেখো, এটাকে সিলেবলে ভাঙলে প্রিপোজিশন, অর্থাৎ প্রি মানে হচ্ছে প্রিভিয়াস, আর পজিশন মানে হচ্ছে স্টেট, অবস্থান। তাহলে প্রিপোজিশন মানে কি? প্রিভিয়াস স্টেট বা আগের অবস্থান। তাহলে কার আগের অবস্থান? নাউন বা প্রোনাউনের। তাহলে সবসময় মনে রাখতে হবে প্রিপোজিশন একটা নাউন বা প্রোনাউনের আগে বসবে, ভার্বের সঙ্গে অ্যাডভার্বের সঙ্গে কিন্তু বসে না। ঠিক আছে? এইবার এই যে নাউন বা প্রোনাউনটা বসছে প্রিপোজিশনের পরে, এটাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। তোমাকে একটা ছোট্ট আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো এরকম বললো, আই গো টু স্কুল এভরিডে। বললো এই সেন্টেন্সে অবজেক্ট আছে? এবার তুমি বললে যে এতে কোনো অবজেক্ট নেই, তখন বলবে কেন? স্কুলটা কি? এবার তুমি যদি ভার্বের অবজেক্ট খুঁজতে যাও তাহলে পাবে না, কারণ গোটা হচ্ছে একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, এর কোনো অবজেক্ট নেই। তাহলে স্কুলটা কি? টু এর অবজেক্ট, টুটা হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পর যে নাউনটা বসছে সেটা হচ্ছে সেই প্রিপোজিশনের অবজেক্ট, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবার আমরা একটু প্রিপোজিশনটা বলি। আচ্ছা, ক্লাস চলাকালীন একটা জিনিস বলে দিই, আমি যেগুলো বোঝাচ্ছি সেগুলোকে কেউ কপি করবে না, সেগুলোকে ফলো করো, তোমরা তোমাদের মতো করে বোঝাও। কারণ ব্যাপার হচ্ছে এই ভিডিওটা অনেকে দেখবে, এবার যদি সবাই এই জিনিসটাকে কপি করতে যায় তাহলে ইন্টারভিউয়াররা কিন্তু বুঝে যাবেন। হয়তো হতেই তো পারে যে একই রুমে ধরো এরকম 10টা স্টুডেন্ট ঢুকলো যারা এই ভিডিওটা দেখেছে, তো সেক্ষেত্রে যদি কপি করা হয় তখন কিন্তু বুঝে যাবেন ইন্টারভিউয়াররা। তো আমি সবাইকে বলবো কপি করার মতো কিছু নেই, তোমরা প্রত্যেকেই জানো, তোমাদের প্রত্যেকেই নলেজ আছে। তো যেটা বলছি সেই মেথডটাকে একটু ফলো করে নিজেদের মতো করে বোঝাবার চেষ্টা করো, তাহলে দেখবে প্রেজেন্টেশনটা তোমাদের ভালো হবে, তোমরাও কনফিডেন্স পাবে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে প্রিপোজিশন মানেই হচ্ছে প্রিভিয়াস পজিশন অফ নাউন আর প্রোনাউন, অর্থাৎ নাউন আর প্রোনাউনের আগে বসে সেই নাউন প্রোনাউনের সঙ্গে অন্যান্য পার্টস অফ স্পিচের যে একটা সম্পর্ক তৈরি করে, বা সেই নাউন বা প্রোনাউনটার পজিশনটাকে ইন্ডিকেট করে, সেটাকে আমরা প্রিপোজিশন বলি। যেমন ধরো আমি যদি বলি দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, হলো, বইটা টেবিলে আছে। কোথায় আছে? দেখবে বাংলা আর ইংলিশের মধ্যে এটাই তফাৎ, কিন্তু বাংলা আমরা সবসময় সব কথা প্রিপোজিশনে ব্যবহার করি না। আমরা সবসময় বলি না বইটা টেবিলের উপরে আছে, আমরা বলি বইটা টেবিলে আছে, উপরটা কিন্তু ওখানে সাইলেন্ট থেকে গেল, কিন্তু ইংলিশে আমাকে বলতে হবে। তাহলে এই যে অনটা যদি আমি না দিই, তাহলে টেবিলের সঙ্গে বইয়ের সম্পর্কটা বোঝা যাচ্ছে না, বা মানে বুকের এক্সাক্ট পজিশনটা বোঝা যাচ্ছে না, তাহলে আমি দিলাম অন। ঠিক আছে? এইবার দেখো সময় মানে প্রিপোজিশনের সঙ্গে সঙ্গে কিরকম এই নাউনের পজিশন চেঞ্জ হবে। ধরে নিলাম এটা একটা টেবিল, ঠিক আছে, এটা একটা টেবিল,
প্রিপোজিশন কিন্তু ছবি এঁকে বোঝালে সব থেকে ভালো লাগে। এটা একটা টেবিল, এটা একটা বই। এবার যখন এটা সারফেসকে টাচ করে আছে তখন আমরা অন দিলাম। এবার বইটা ধরো এখানে আছে, তখন কি হয়ে গেল দেখো, আন্ডার। বইটা এখানে আছে, তখন হয়ে গেল অ্যাবভ। বইটা এখানে আছে, তখন হয়ে গেল বিসাইড। তার মানে এই প্রিপোজিশন কিন্তু পজিশনে, নাউনের পজিশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, তাহলে এই যে আমরা বইটা বললাম, এর কোনো এক্স্যাক্টলি আমি বলতে পারবো না সবসময় অনই হবে, ডিপেন্ড করছে কোথায় আছে। ওকে, এইভাবে আমরা প্রিপোজিশনটা বোঝাতে পারি। আচ্ছা, এবার ধরো তুমি বোঝালে, শুরু করলে বোঝানো, হ্যাঁ, যে অন, ওভার, অ্যাবভ আর আপ, এই চারটের মধ্যে তফাৎ কি? আমি যদি বাংলা করি সবই মানে ওপরে বোঝায়, কিন্তু অন মানে আমরা কখন ইউজ করব? অন হচ্ছে টাচিং দ্য সারফেস লেভেল। ধরো আমি ফ্লোরে দাঁড়িয়েছি, আই এম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর। ওভারের আমরা ইউজ কিভাবে করি? এক হচ্ছে কভারিং দ্য সারফেস লেভেল। ধরো আমি টেবিলের উপর একটা ক্লথ স্প্রেড করে দিলাম বা কার্পেট ফ্লোরে দিয়ে দিলাম, ঠিক আছে, তখন আমরা ওভারের ইউজ করব। আর একটা হয় মুভিং অবজেক্ট, একটা এরোপ্লেন বাড়ির উপর দিয়ে চলে গেল, তখন আমরা ওভার ইউজ করব। অ্যাবভ আমরা ইউজ করি কম্পারেটিভলি হায়ার ইন পজিশন, বা ভার্টিক্যালি একদম সোজাসুজি হলে, এক্সট্রিম হায়ার পজিশনে থাকলে, দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড, তখন আমরা অ্যাবভ দেবো। আপ মানে কি? আপ মানে কিন্তু উপরে নয়, উপর দিকে, মনে রাখবে। আপ মানে হচ্ছে টুয়ার্ডস দ্য টপ, উপর দিকে, ঠিক আছে, এর মানে হচ্ছে টুয়ার্ডস দ্য টপ, টুয়ার্ডস দ্য টপ, ঠিক আছে, এটা হচ্ছে আপের ইউজ। এইবার তোমাকে ধরো একটা এক্সাম্পল বললো, আচ্ছা বলুন তো যে দ্য ক্যাট ইজ স্প্রিংিং ড্যাশ দ্য টেবল, এই সরি টেবিল দেব না, ড্যাশ দ্য ফ্লোর। তুমি কি করে বোঝাবে? এবার তোমাকে ছবি আঁকতে হবে সঙ্গে সঙ্গে। এটা একটা ফ্লোর, বা তুমি ধরো স্টুডেন্টকে বোঝাচ্ছ, তুমি এটা একটা ফ্লোর, এটা ধরছে একটা ক্যাট, তাহলে ক্যাটটা স্প্রিংিং মানে লাফাচ্ছে, লাফালে তার পজিশন কিরকম হবে? মুভমেন্ট, এই একটা জায়গায় যাচ্ছে, আবার সে সেকেন্ড মুভমেন্ট কি, পজিশন এখানে, আবার সে এখানে যাচ্ছে, এইভাবে তো লাফায়। তাহলে আমরা ফার্স্ট পজিশনটা দেখি, ফার্স্ট মুভমেন্ট কি দেখো, এটা। তাহলে এটা কার সঙ্গে রিলেট করতে পারছো তোমরা নিজেই দেখো, এটার সঙ্গে, তাই না? আপ। তার ফাইনাল পজিশন আবার কোথায় আসছে? সেকেন্ড। এই যে এটা কার সঙ্গে রিলেট করছি দেখো, তখন কি হবে? অন। তাহলে কি হলো? আপ অন দ্য ফ্লোর। তাহলে আপ অন, আপ অন, কোনো জায়গায় দাঁড়িয়ে লাফালে আপন, কারোর উপর লাফিয়ে পড়লে আপন, আপনের ইউজ হয়, ঠিক আছে। অন টু ইউনিটিরও ইউজ তাই হবে। একটা আমি ধরো বললো একটা পাতা জলের উপরে পড়লো, তখন আমরা অন টু দেবো না ইনটু দেবো, ঠিক আছে। এরকম করে দেখো, আমি যদি এটা ধরি একটা পুকুর, এটা জল, পাতাটা পড়লো, কোথায় পড়লো দেখো? জলের উপরে, পরে ভাসছে। তাহলে দেখো একটা এসছে, প্রথমে তো একটা দিকে এসছে, দেখে তারপর তো পড়েছে, মানে এটা একটা ডিরেকশনে এসছে, তার জন্য আমরা টু দিচ্ছি। আর কোথায় ভাসছে? উপরে সারফেসে, অন দিলাম। তাহলে কি হলো? অন টু। এটাই যদি পাথর হতো নিশ্চয়ই ভাসতো না, কোথায় গেছো? ভিতরে ঢুকে যেত। তাহলে কোথায় কোথায় এলো? ভিতরে, ভিতরে মানে ইনসাইড, মানে ইন। আর দেখো এটা একটা দিকে এসছে, টু। অন টু আর ইনটুর মধ্যে এটা ডিফারেন্স, ঠিক আছে। বা আমি বললাম থ্রু, অ্যাক্রস আর অ্যালং এর মধ্যে ডিফারেন্স। একটা ছবি এঁকে বুঝিয়ে দিতে পারবে। অ্যাক্রস মানে অন প্লাস ক্রস, মানে ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার, এটা হচ্ছে অ্যাক্রস, মনে রাখবে। হি ওয়াক অ্যাক্রস দ্য স্ট্রিট বলতে পারি, রোড বলতে পারি, বা হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার, ঠিক আছে, এপার থেকে ওপারে যাচ্ছে। অনেক সময় ওভার আর অ্যাক্রস কিন্তু গুলিয়ে যায়, মানে অনেক সময় একইভাবে ইউজ হতে পারে। দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিও বলতে পারি, অ্যাক্রস দ্য সিও বলতে পারি। আচ্ছা, থ্রু হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে গেলে, থ্রু হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে গেলে, এখানে তুমি লিখে দিলে অ্যাক্রস, এখানে থ্রু। আর অ্যালং মানে বাই দ্য সাইড অফ, কোনো কিছু বরাবর। তাহলে হি ইজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, হি ওয়াক অ্যাক্রস দ্য রোড, আর দ্য কার ইজ রানিং অ্যালং দ্য রিভার, মানে কি নদীর পাশ দিয়ে যাচ্ছে। এইভাবে তোমরা প্রিপোজিশন গুলোকে ছোট ছোট ছবি এঁকে বোঝাতে পারো। ব্যাপারটা কি হবে? ক্যাচি হবে। কেন ইংলিশ, সত্যি কথা বলতে ইংলিশ গ্রামারটা তো অনেকের কাছে খুব বোরিং ব্যাপার। যেমন ম্যাথসে অনেক ছবি থাকে, ডায়াগ্রাম থাকে, এটা ওটা আঁকা যায়, জিওগ্রাফিতে সুন্দর সুন্দর আঁকা যায়, হিস্ট্রির একটা গল্প আছে,
হ্যাঁ, লিটারেচারের একটা গল্প আছে, কিন্তু এই গ্রামার ব্যাপারটা কিন্তু অনেকের কাছে খুব নিরস মনে হয়, ঠিক আছে? কিন্তু তোমাকে একটা জিনিস বোঝাতে হবে যে না, এটার মধ্যেও রস আছে আর কি, এটাকেও বোঝানো যেতে পারে, গ্রামারেও ছবি আঁকা যেতে পারে, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু একটু বোঝাতে হবে, তাহলে আমার মনে হয় ইন্টারভিউয়ারও খুশি হবেন, আর তুমি যখন চাকরি পেয়ে পড়াবে তখন স্টুডেন্টরাও তোমার পড়াটাকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা প্রিপোজিশন গুলোকে বোঝাতে পারো। আরো অনেক প্রিপোজিশন আছে, সব বোঝাতে গেলে অনেক সময়, এমনি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা প্রিপোজিশন যদি বোঝাতে বলে, বা তোমরা যদি মনে করো প্রিপোজিশন বোঝাবে, তখন এইভাবে ছবি এঁকে তোমরা প্রিপোজিশনটা বোঝাতে পারো। এবার আমরা দেখে নিই টেন্স কিভাবে পড়াবো। টেন্সও কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা গ্রামারে, বিকজ টেন্স ছাড়া আমরা কখনো সেন্টেন্স তৈরি করতে পারবো না। তাহলে এবার টেন্স যদি আমরা বোঝাতে যাই, তাহলে প্রথমে আমরা যেটা কি বলতে পারি, টেন্স ইজ টাইম অফ অ্যাকশন। এটা আমরা সবাই জানি, কোনো সময় যে কাজ হচ্ছে সেই কাজের সময়টাকে আমরা টেন্স বলি। এবার তুমি টেন্স বোঝানো শুরু করবে। প্রথমে আমরা কি পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই তিনটে টেন্সের একটা বোঝালাম, যে পাস্ট মানে যেটা হয়ে গেছে, প্রেজেন্ট মানে যেটা চলছে, আর ফিউচার মানে যেটা ভবিষ্যতে হবে। এটা তোমরা সবাই জানো। এবার মেইন প্রবলেমটা হবে আমরা যখন বোঝানো শুরু করব। এবার তুমি ধরো বোঝানো শুরু করছো, এবার একটা জিনিস দেখো, মনে রাখবে, টেন্স আমরা তিনটে ক্যাটাগরি পাচ্ছি, তাদের চারটে করে সাব ক্যাটাগরি থাকে, যেমন ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। মানে আমরা টেন্স তিনটে, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার, এর মধ্যে কোনো ডাউট নেই, সবাই জানো। এবার এদের আবার চারটে করে আমরা ভাগ করতে পারি, যেমন ধরো এখানে সিম্পল হতে পারে বা ইনডেফিনিট, তার সঙ্গে আছে কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এই চারটে। তার মানে একটা টেন্সকে আমরা চার রকম ভাবে বলতে পারি, তাহলে টোটাল আমরা কতগুলো সেন্টেন্স বলতে পারবো টেন্সের বেসিসে? 12 রকম ভাবে। দেখো 1 into 4, তাহলে 3 into 4 কত হচ্ছে? 12। তার মানে 12 রকম ভাবে যদি আমি একটা সেন্টেন্সকে বলা অভ্যাস করি, লেখা অভ্যাস করি, তাহলে আমার সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে কিছু প্রবলেম হবে না, কারণ এর বাইরে টেন্সের কোনো কনস্ট্রাকশন নেই। তাহলে এটা আমাদের আগে বুঝে নিতে হবে। এবার আমরা শুরু করব। আমরা জেনারেলি কি করি, পাস্ট টেন্স পড়াচ্ছি বা প্রেজেন্ট টেন্স পড়াচ্ছি, আমি আগে প্রেজেন্ট সিম্পল করলাম, তারপরে ধরো সিম্পল প্রেজেন্ট করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম, প্রেজেন্ট পারফেক্ট করলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলাম। এতে কি হবে, এরপর যখন আমি আবার পাস্টে আসব, তখন কি হবে, স্টুডেন্ট কিন্তু হয়তো, এরপর যখন আমরা আবার পাস্টে আসব, তখন দেখবো হয়তো স্টুডেন্টের মাথা থেকে প্রেজেন্ট পারফেক্টটা বেরিয়ে গেছে বা কন্টিনিউয়াসটা বেরিয়ে গেছে। সেই জন্য আমরা যদি কম্পেয়ার করে পড়াই, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে, ঠিক আছে? যেমন ধরো আমি প্রেজেন্ট দিয়ে শুরু করছি, বোঝাতে সুবিধা হবে। আগে আমি প্রেজেন্টটা লিখি, যেটা সবার পক্ষে সুবিধা হবে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ধরো আমি সিম্পল প্রেজেন্ট টেন্স বলছি, যেমন হি goes to school ধরো আমি সিম্পল প্রেজেন্ট বলছি, যেমন কমন এক্সাম্পল, রাম eats rice, ঠিক আছে? এবার আমরা কনস্ট্রাকশন দেখবো। রাম কি সাবজেক্ট, ইটস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর রাইস হচ্ছে অবজেক্ট। এবার এখানে প্রশ্ন হতে পারে যে ইটস কি করে হলো, ইট কেন হলো না? তাহলে আমরা সবাই জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সঙ্গে এসিএস হয়, কিন্তু এখানে রাম এন্ড শাম থাকলে তখন কিন্তু আমরা ইট লিখতাম। এবার আমরা সিম্পল পাস্টে আসবো। সিম্পল পাস্টে কি লিখবো, রাম ate rice yesterday। ওকে, সিম্পল পাস্ট। তাহলে কি দেখছি, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, তার সঙ্গে অবজেক্ট। ইয়েস্টারডে আমরা অ্যাডভার্ব, এটা লিখতেও পারি, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিলাম। এবার ফিউচার দিলাম, রাম will eat rice tomorrow, ঠিক আছে? এখানেও দেখো সাবজেক্ট, এখানে এটা হচ্ছে উইল, মানে আমরা শ্যাল বা উইল এর ইউজ করব, তার সঙ্গে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব, তারপরে আসছে কি আমাদের অবজেক্ট, এটা হয়ে গেল আমাদের ফিউচার। এইবার এটা কম্পেয়ার করালে সুবিধা কি হবে, দেখো আমরা যদি স্ট্রাকচারটা দেখি, সিম্পল প্রেজেন্টে কি হচ্ছে, সাবজেক্ট V1 অবজেক্ট। সিম্পল পাস্টে কি হয়ে গেল, সাবজেক্ট, সরি
V2 অবজেক্ট, আর ফিউচারে কি হয়ে গেল সাবজেক্ট শ্যাল উইল V1 অবজেক্ট। তার মানে আমরা যদি এই সাবজেক্ট অবজেক্ট কিন্তু কনস্ট্যান্ট থাকছে, শুধু চেঞ্জ হচ্ছে দেখো ভার্বের ফর্মটা, ঠিক আছে? কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম, কখনো পাস্ট ফর্ম, আবার কখনো প্রেজেন্টের সঙ্গে শ্যাল উইল আসছে। এবার দেখো প্রেজেন্টের সঙ্গে ফিউচারের অনেকটা সিমিলারিটি আছে, শুধুমাত্র শ্যাল উইলের ডিফারেন্স। আমরা যদি এখান থেকে শ্যাল উইল তুলি, দেখো সাবজেক্ট V1 অবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট V1 অবজেক্ট আছে, ঠিক আছে? তাহলে আমরা কম্পেয়ার করে পড়ালে আমাদের বোঝাতে সুবিধা হবে। যেমন কন্টিনিউয়াস টেন্স যদি আমরা বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হি ইজ ইটিং রাইস, পাস্ট কন্টিনিউয়াস হি ওয়াজ ইটিং রাইস, আবার ফিউচার কন্টিনিউয়াস হি উইল বি ইটিং রাইস। তাহলে আমরা অ্যাকচুয়াল চেঞ্জ করছি কি, দেখো বি ভার্বটা, ইটিং, হি ইটিং রাইস, তিনটে কিন্তু সেম আছে, চেঞ্জ হচ্ছে শুধু বি ভার্বটা। তাহলে এই যে বি ভার্বটা চেঞ্জ হচ্ছে, এটুকু মনে রাখলেই আমরা কন্টিনিউয়াস করতে পারবো। পারফেক্টও দেখবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তার সঙ্গে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এইগুলোই চেঞ্জ করতে হচ্ছে। তাহলে কম্পেয়ার করে যদি আমরা পড়াই, তাহলে কিন্তু টেন্সটা সহজে বোঝা যাবে। আর যদি একটা একটা করে করি, এটা প্রত্যেকের মেথড আলাদা আলাদা পড়ানোর। আবার বলছি, এটা আমি আমার মতো করে বলছি, এটা তোমরা আমার সঙ্গে এগ্রি নাও করতে পারো, বাট আমার যেটা মনে হয় কম্পেয়ার করে পড়ালে বুঝতে সুবিধা হয়। এবং অবশ্যই সবসময় কিন্তু এক্সাম্পল ইউজ করে তোমাদের পড়াতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার ধরো এই টেন্স থেকে তোমাদের কিরকম প্রশ্ন করতে পারে, এটা পড়ানোর পরই তোমাকে ধরো একটা কোয়েশ্চেন করবে, যে আচ্ছা বলুন তো ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা ডে টু ডে লাইফে কোথায় ইউজ করি, মানে কোথায় ইউজটা দেখেছি, ঠিক আছে? এবার তুমি ধরো একটা নিজের মতো মনে বানিয়ে দিয়ে দিলে, বলতে সেটা তো আপনি বললেন, কিন্তু আমরা এই চলতে ফিরতে আমরা কোথায় দেখেছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইউজটা খুব হয়। মনে রাখবে, যখন দেখবে তোমরা প্রত্যেকেই ট্রেনে জার্নি করো, তো তোমরা যে ট্রেনে জার্নি যখন করো, দেখবে স্টেশনে দু রকম ট্রেন আছে, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে থ্রু ট্রেন। লোকাল ট্রেন যখন আসে দেখবে অ্যানাউন্স করা হয় কি, যে ধরো বললো শিয়ালদা লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, হ্যাঁ, শিয়ালদা লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আর এই শিয়ালদা লোকাল ইজ কামিং অন প্ল্যাটফর্ম নম্বর 1। কিন্তু যখনই থ্রু ট্রেন পাস করে, দেখবে কি বলা হয়, আ থ্রু ট্রেন উইল বি পাসিং ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার 1, কি কখনো কিন্তু ইজ পাসিং বলে না, ঠিক আছে? এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এর একটা ইউজ। আবার ধরো তোমাকে বলতে পারে যে পাস্ট পারফেক্টের এক্সাম্পল দিই, ঠিক আছে? পাস্ট পারফেক্ট কখন আমরা ইউজ করব, বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এখন কি আদৌ ইউজ হয়, যেটা অলমোস্ট অবসোলেটেড। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা সাধারণত ইউজ করি না। এই যে টেন্সের ভেরিয়েশন গুলো আছে, বা একটা সেন্টেন্স দিয়ে তোমাকে বললো এখানে কি ভুল আছে বলুন, আমি এরর কারেকশন বা এইগুলো আমি পরে তো ক্লাসে করাবো, আমি জাস্ট ডেমোটা তোমাদের বলছি যে শর্টে কিভাবে তোমরা জিনিসটাকে বোঝাবে। শুরুটা করতে হবে, তারপর তো পরপর হতে থাকবে, ঠিক আছে? এই একটা হলো তোমার টেন্স। তাহলে টেন্স থেকে আমরা এইভাবে কম্পেয়ার করে বোঝাতে পারি। টেন্স, পার্টস অফ স্পিচ খুব ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা তৈরি করতে পারো। এর সঙ্গে আরো কিছু আমি টপিক তোমাদের বলছি, দেখো যেগুলো একটু তোমরা প্রিপারেশন নিয়ে যেতে পারো যারা করে। এবার ধরো তুমি আর্টিকেল পড়াবে, ঠিক আছে? আর্টিকেল তুমি বোঝাতে চাইছো, হ্যাঁ, এই আর্টিকেলস যখন আমরা বোঝাবো, আমরা জানি আর্টিকেলসকে ক্লাসিফাই করলে আমরা দুটো পাবো, একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, একটা ইনডেফিনিট আর্টিকেল। এই হচ্ছে আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল একটাই দ্য, আর ইনডেফিনিট হচ্ছে এ, আর অ্যান। ওকে, আচ্ছা এবার ধরো তোমাকে শুরু করতে হবে, তুমি ইনডেফিনিট দিয়ে শুরু করবে, কারণ দ্য এর ইউজ অনেক ভাস্ট, তুমি ইনডেফিনিট দিয়ে শুরু করবে। এবার যদি আমরা ইনডেফিনিট দিয়ে শুরু করি, এবার আমরা সাউন্ডে চলে গেলাম, ভাওয়েল, কনসোনেন্ট, এইগুলো আমরা বোঝাতে শুরু করলাম। এবার দেখো এটা বোঝাতে গেলেও তোমার অনেকটা সময় লাগবে, কিন্তু স্টুডেন্ট, এই যে বললাম স্টুডেন্টের কাছে যেন পড়াটা তোমার বোরিং না মনে হয়, তাহলে আমার প্রথম অ্যাপ্রোচটাই, ফার্স্ট অ্যাপ্রোচটাই হবে কিন্তু খুব পজিটিভ, এবং স্টুডেন্টের কাছে যেন এটা অ্যাকসেপ্টেবল হয়, খুব ইন্টারেস্টিং মনে হয়। তাই আমরা প্রথমে কি করব, যে হাউ টু ইউজ এ অ্যান্ড অ্যান, কোথায় আমরা এ ইউজ করব, কোথায় অ্যান ইউজ করব। সহজে আমরা কি মনে রাখবো, যে কনসোনেন্ট কোনগুলো তুমি বলে দিলে, ভাওয়েল কোনগুলো বললে। জেনারেলি কনসোনেন্টের আগে, মানে যেগুলো সাউন্ড করে, আমরা কখনো লেটার দেখে তো ভাওয়েল এন বসাতে পারি না, কনসোনেন্ট সাউন্ড করলে ওয়ার্ডগুলো তখন আমরা এর ইউজ করি, আর ভাওয়েলের মতো ইউজ হলে, মানে সাউন্ড করলে তখন আমরা অ্যান এর ইউজ করি। এটা আমরা মোটামুটি সবাই জানি। তাহলে এক্সেপশন কি, কিভাবে বুঝবো? তাহলে যেমন আমরা যদি বলি আ হাউস, স্টুডেন্টদের ধরো জিজ্ঞেস করলে যে বলো তো ড্যাশ হাউস, এখানে আমরা কি দেবো, এইচটা কি কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের মতো সাউন্ড হচ্ছে, তাহলে এ হাউস দেবো। আবার আমি যদি বলি ড্যাশ আউল, তাহলে ওটা কি ভাওয়েল,
ভাওয়েলের মতো সাউন্ড করছে, তাহলে আমরা কি দেবো? অ্যান আউল দেবো। এটা তো হয়ে গেল। সঙ্গে সঙ্গে তুমি প্রশ্ন করবে, বলো তো তাহলে ড্যাশ আওয়ার, এখানে আমরা কি দেবো? এইচটাও তো কনসোনেন্ট, কিন্তু অনেক স্টুডেন্টই হয়তো বলবে অ্যান হবে, বা কেউ বললো এ, তখন আমরা কি বোঝাবো? যে তখনই আমরা বলবো কি, যে এইচ এখানেও আছে, এখানেও এইচ আছে, শুরু হচ্ছে, দুটোই কিন্তু কনসোনেন্ট, কিন্তু এখানে আমরা এ দিচ্ছি, এখানে অ্যান দিচ্ছি। আবার ওয়ান আইড ম্যান, তাহলে এই যে এখানেও ও আছে, এখানেও ও আছে, দুটোই ভাওয়েল, কিন্তু এখানে অ্যান হচ্ছে, এখানে এ হলো কেন? সহজে আমরা কি করে মনে রাখবো? তাহলে যখনই কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় তখন আমরা কি ইউজ করছি? অ্যান। কিন্তু কোনো ওয়ার্ড কনসোনেন্টের আগে আমরা কি দিচ্ছি? কনসোনেন্টের আগে আমরা দিচ্ছি এ। কিন্তু কোনো কনসোনেন্ট যদি এ, অ আর আয়ের মতো সাউন্ড হয় তখন এর সঙ্গে আমরা অ্যানের ইউজ করব। আর কোনো ভাওয়েল যদি ইউ আর ওয়া, আমি বাংলাতেও লিখে দিচ্ছি, ইউ আর ওয়া এর মতো সাউন্ড করে তখন আমরা অ্যানের বদলে এ দেব। হয়ে গেল। তাহলে কনসোনেন্ট যদি থাকে আমরা এ দিচ্ছি, কিন্তু কোনো কনসোনেন্ট এ অ আয়ের মতো সাউন্ড করলে তখন আমরা অ্যান দেব। ভাওয়েলের আগে আমরা অ্যান দিচ্ছি, কিন্তু কোনো ভাওয়েল যদি ইউ বা ওয়া এর মতো সাউন্ড করে তখন আমরা এ দেব। খুব সিম্পল ব্যাপার। এবার তুমি এক্সাম্পল দিয়ে বলতে পারো, তাহলে বলো তো ড্যাশ এমএলএ, এটার আগে আমরা কি বসাবো? তাহলে তখন কি বলবো? দেখো এমএলএ উচ্চারণ কেমন হচ্ছে? এ, এমটাকে এর মতো উচ্চারণ করছি, এ ম, তাহলে এটা কি এ অ এর মধ্যে দেখো এ আছে, তাহলে অ্যান হবে। আবার যেই বলো ম্যাঙ্গো, তখন ম এর মতো উচ্চারণ হচ্ছে, এ অ এর মধ্যে নেই, কনসোনেন্ট অথচ এ অ এর মধ্যে নেই, তাহলে এ হবে। এলএলবি এর মতো উচ্চারণ হচ্ছে, দেখো তাহলে অনেক আওয়ারেরও তাই আয়ের মতো উচ্চারণ হচ্ছে, এ অ আ, তাহলে এই তিনটে থাকলে আমরা অ্যান দেবো। হয়ে গেল ইনডেফিনিট আর্টিকেল। এইটুকু বোঝালেই তোমার হয়ে যাবে, ডেফিনিট একটা আসাই দরকার হবে না, কারণ তোমাকে তো আর পুরো ক্লাস বোঝাতে দিচ্ছে না, 3 থেকে 5 মিনিট সময় পাচ্ছ। এইটুকু যে তুমি বুঝিয়ে দিলে, এতেই কিন্তু স্টুডেন্ট তোমার পড়াটা একদম সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেবে, ইন্টারেস্ট পেয়ে গেল। নাও এবার তোমাকে তোমার যা ট্রিক আছে, যা আছে, তুমি তোমার মতো করে বোঝাও। ঠিক আছে? তোমার অ্যাপ্রোচ যদি পজিটিভ হয় এবং স্টুডেন্ট যদি তোমাকে একবার অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তুমি যাই পড়াবে স্টুডেন্টদের ভালো লাগবে। ঠিক আছে? এইরকম ট্রিকগুলো একটু তৈরি করে যেতে হবে। বা দেখবে আমি মুখেই বলছি, যখন আমরা অ্যাডজেক্টিভ পড়াই, অ্যাডজেক্টিভের দুটো পজিশন থাকে, একটা হচ্ছে আগে, একটা হচ্ছে পরে। ঠিক আছে? আগে যখন অ্যাডজেক্টিভ বসে, যেমন হট টি আমি যদি বলি, হটটা একটা অ্যাডজেক্টিভ। আবার দ্য ট্রি ইজ টল, টলটাও একটা অ্যাডজেক্টিভ। কিন্তু দেখো হট টি এর ক্ষেত্রে হটটা কি করছে? টি এর আগে বসছে, বসে কোয়ালিফাই করছে, আর টলটা কি করছে? ট্রি এর পরে বসে কোয়ালিফাই করছে। সাধারণত যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসলে সেটাকে আমরা অ্যাট্রিবিউটিভ বলি, আর পরে বসলে প্রেডিকেটিভ বলি। তাহলে এবার এটাকে আমরা মনে রাখাবো কি করে? অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ তো খুব কঠিন মনে হতে পারে অনেকের কাছে। তাই আমরা সহজে কি মনে রাখবো? অ্যাট্রিবিউটিভ শুরু হচ্ছে কি দিয়ে? দেখো এ দিয়ে, তাহলে এ মানে কি? আগে। আবার প্রেডিকেটিভ শুরু হচ্ছে পি দিয়ে, তাহলে পি মানে পরে। তাহলে আগে পরে মনে রাখলেই দেখো আর অসুবিধা হবে না। তাহলে অ্যাট্রিবিউটিভ সবসময় আগে বসবে, প্রেডিকেটিভ সবসময় পরে বসবে। ঠিক আছে? এইরকম ট্রিক তোমাকে ফলো করাতে হবে। ঠিক আছে? করে তুমি বোঝাতে পারো। না হলে কি হবে? তুমি যখনই বোঝাতে যাবে ইন ডিটেল, তখনই কিন্তু কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পার্টস অফ স্পিচ তুমি বোঝাতে পারো, তুমি আর্টিকেল বোঝাতে পারো, তুমি টেন্স বোঝাতে পারো, যেগুলো খুব কমন এবং স্টুডেন্টদেরও খুব প্রয়োজন। এমন কোনো টপিক বোঝাবে না যেটা খুব কমপ্লিকেটেড, যেটা ধরো তোমার আইডিয়া সেরকম ভালো নেই বা সেরকম নলেজ নেই, এগুলো একদম বোঝাতে যাবে না। যে অনেকের মনে হতে পারে আমি একটা কমপ্লিকেটেড টপিক শুরু করলে হয়তো এক্সামিনার মানে ইন্টারভিউরা বেশি খুশি হবেন, ব্যাপারটা এরকম নয়। কিন্তু তুমি ইন্টারভিউয়ারদের মাথায় রেখে বোঝাবে না, তুমি স্টুডেন্টদের মাথায় রেখে বোঝাবে। তাহলে এমন জিনিস বোঝাবে যেটা স্টুডেন্টদের দরকার লাগবে, এবং স্টুডেন্টরা সহজে তুমি স্টুডেন্টদের বোঝাতে পারবে, ইন্টারেস্ট পাবে, এবং অলওয়েজ প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে? এবার তোমাকে ধরো এরকম প্রশ্ন করতে পারে যে আচ্ছা বলুন তো, প্রেজেন্ট পারফেক্টে তো কাজ কমপ্লিট হয়ে গেছে, সেখানে প্রেজেন্ট পারফেক্ট বলছি, কিন্তু সিম্পল পাস্টেও তো কাজ কমপ্লিট হয়ে গেছে, সেখানে কেন সিম্পল পাস্ট হচ্ছে? তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি? ইন বোথ অফ দ্য কেসেস দ্য অ্যাকশনস আর কমপ্লিটেড, কিন্তু একটা সিম্পল পাস্ট, একটা পাস্ট পারফেক্ট, কিভাবে বোঝাবো? তখন তোমাকে এরকম প্রশ্ন করতে পারে। তাহলে আমরা কিরকম বলি, যে ধরো খেলতে গিয়ে তোমার পা ভেঙে গেছে, খেলতে গিয়ে তোমার পা ভেঙে গেছে, বা কোনো জায়গা থেকে সাইকেল থেকে পড়ে পা ভেঙে গেছে, তুমি মাঠে গেলে, বন্ধুরা বললো কি রে খেলবি না? তখন তুমি কি বলবে? না রে আমার পা ভেঙে গেছে। তাহলে আমরা কি লিখবো? মাই লেগ হ্যাজ বিন ব্রোকেন, বা আই হ্যাভ ব্রোকেন মাই লেগ।
কেন হ্যাভ বিন দিলাম বা হ্যাজ বিন দিলাম বা হ্যাভ দিলাম, পারফেক্ট টেন্স কেন বললাম? কারণ আমার পাটা এখনো ভাঙা আছে, তার মানে রেস্টটা এখনো আছে, ঠিক আছে? কিন্তু যেই ধরো 1 মাস পর তোমার পা ঠিক হয়ে গেল, তুমি আবার মাঠে গেলে, তখন বন্ধুরা জিজ্ঞেস করলো, কিরে এতদিন কোথায় ছিলি, আসিসনি কেন? তখন তুমি কি বলবে? আমার পা ভেঙে গিয়েছিল, তাই না? মাই লেগ ওয়াজ ব্রোকেন বা আই ব্রোক মাই লেগ। তখন দেখো সিম্পল পাস্ট হয়ে গেল। কেন? কারণ তোমার ওই ভাঙা অ্যাকশনটা নেই, রেস্টার নেই। তো এইরকম যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমরা হয়তো ডে টু ডে লাইফে ইউজ করি বাট ভাবি না অতটা, সেইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ টেন্স আমরা ইচ অ্যান্ড এভরি সেন্টেন্সে আমরা ইউজ করে থাকি, কিন্তু আমরা যা বলছি সবই কিন্তু টেন্সের মধ্যেই থাকতে হবে, টেন্সের বাইরে কিচ্ছু নেই, যে যেটাই বলুক না কেন, ঠিক আছে? তো এইটা আমাদের কিন্তু মাথায় রাখে, এই ছকটা আমাদের বুঝে নিতে হবে। তো টেন্স বোঝাতে পারো তোমরা, আর্টিকেল বোঝাতে পারো, পার্টস অফ স্পিচ তোমরা বোঝাতে পারো, এইগুলো একটু চেষ্টা করবে। এছাড়াও যদি তোমাদের মনে হয় ক্লজ ক্লজ ফ্রেজ এটা তুমি বোঝাতে পারো। আর্টিকেল পড়ালে ডেফিনিট ইনডেফিনিট লিখে আমরা ইনডেফিনিটটা আগে শুরু করব, কারণ ডেফিনিটের থেকে ইনডেফিনিটটা বেশি ইন্টারেস্টিং। আচ্ছা, আর একটা প্রশ্ন করতে পারে ডেফিনিট আর্টিকেল থেকে, যে আমরা, তুমি তো ইউজ বললে, আচ্ছা বলুন তো কোথায় কোথায় ডেফিনিট, এই যে ডেফিনিট আর্টিকেল টিএইচই এর উচ্চারণটা কি? একে আমরা দ্য বলবো না দি বলবো? ঠিক আছে, এটা একটা প্রশ্ন হতে পারে। এটা অনেকেই জানো যে ভাওয়েল হলে আমরা দি বলি আর কনসোনেন্ট হলে দ্য বলি, কিন্তু আমরা কনসোনেন্টের ক্ষেত্রেও দি ইউজ করতে পারি যদি আমরা স্ট্রেস দিই, ঠিক আছে? যেমন ইট ইজ দি বেস্ট মেথড, আমরা এরকম বলতে পারি কিন্তু, ঠিক আছে? তার মানে ভাওয়েল থাকলে দি, কনসোনেন্ট থাকলে যেমন দি এন্ড, আবার দ্য কাউ। কিন্তু স্ট্রেস দেওয়ার ক্ষেত্রে আমরা ভাওয়েল কনসোনেন্ট যে কোনো জায়গায় টিএইচটাকে দি উচ্চারণ করতে পারি একটা। আর একটা বলতে পারে যে দ্য আমরা কোথায় কোথায় ইউজ করি না। যেমন ধরো আই এম গোয়িং টু স্কুল না আই এম গোয়িং টু দ্য স্কুল, কখন ইউজ হয়? তাহলে এই যে স্কুল, হসপিটাল, সি মানে সমুদ্র, তারপর ধরো মার্কেট, কোর্ট, জেল, এই যে জায়গাগুলো আছে এগুলো একটা পার্টিকুলার চার্চ, পার্টিকুলার একটা পারপাসে তৈরি হয়েছে। এই পারপাসে যদি আমরা সেখানে যাই তখন আর্টিকেলের ইউজ হয় না। যেমন আই এম গোয়িং টু স্কুল মানে আমি একটা স্টুডেন্ট, স্কুলে যাচ্ছি। চার্চের ক্ষেত্রে দেয়, উই গো টু চার্চ টু প্রে টু গড, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি দ্য কার্পেন্টার ওয়েন্ট টু দ্য চার্চ টু রিপেয়ার দ্য উইন্ডো, তখন কিন্তু দেওয়া হবে, কারণ কার্পেন্টার প্রে করতে যাচ্ছে না চার্চ, চার্চ তৈরি হয়েছে কি ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য, প্রার্থনা নিবেদন করার জন্য। কিন্তু যদি কার্পেন্টার যায় তখন কিন্তু কার্পেন্টার কিসের জন্য যাচ্ছে? ওখানে সারাবার জন্য, ঠিক আছে? তো সেক্ষেত্রে তার পারপাস চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা দা দিতে পারি, মানে দেব। যা আবার যদি বলি দ্য সেলার্স গো টু সি বাট উই গো টু দ্য সি, এরকম এরকম প্রশ্ন করতে পারে কিন্তু, ঠিক আছে? আবার যেরকম তোমাদের নাউনে বলেছিলাম যে মেটেরিয়াল নাউনের সঙ্গে এস দেয়া যেতে পারে, তখন মানে পাল্টে যেতে পারে। যেমন আমরা যদি বলি স্যান্ড, স্যান্ড মানে হচ্ছে বালি, মেটেরিয়াল নাউন, কিন্তু যেই বলবো স্যান্ডস তখন হয়ে যাবে মরুভূমি, কমন নাউন। তো এইরকম কিন্তু আমরা চেঞ্জ হতে বলতে পারে। নাউন থেকে তোমাকে এরকমও বলতে পারে, আচ্ছা একটা কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ইউজ করে দেখান তো। যেমন বললাম সিইং দ্য মিজারেবল কন্ডিশন অফ দ্য চাইল্ড দ্য ফাদার ইন হিম স্টার্টেড ক্রাইং, তাহলে এখানে ফাদার মানে কি? ফাদারলি ফিলিংটাকে বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে গেল তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে মেটেরিয়াল নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা যেমন কমন নাউনও বানাতে পারি, আবার কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে পারি। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু তুমি বোঝাবার সময় বোঝাতে পারবে না, অত সময় তুমি পাবে না, ঠিক আছে? তোমার বোঝানোর পরে তোমাকে ইন্টারভিউয়ার প্রশ্ন করবে এই নাউন থেকে, তুমি যেটা পড়াবে সেখান থেকে প্রশ্ন করা হবে, ঠিক আছে? না তোমার ক্লজ থেকে প্রশ্ন করা হতে পারে, নানা রকম প্রশ্ন করা হতে পারে। যে আমরা দেখবে অনেক সময় ক্লজে আমরা সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট, এগুলো আমরা তো জানি। এবার ধরো তোমাকে কোয়েশ্চেন করবো যে প্যারেন্থেটিক ক্লজ কাকে বলে, প্যারেন্থেটিক্যাল ক্লজ কাকে বলে, এই ধরনের প্রশ্ন করতে পারে। বা ধরো একটা ছোট্ট জিনিস আমি তোমাদের বোঝাই, তোমাদের বুঝতে সুবিধা হবে, একটু সময় নিচ্ছি। এবার ধরো তুমি ক্লজ বোঝাচ্ছ, ঠিক আছে? ক্লজ হচ্ছে তুমি প্রিন্সিপাল সাবঅর্ডিনেট বোঝালে, তো এটার পর যদি তুমি সাবঅর্ডিনেট ক্লজটা বোঝাতে চাও, যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ কি করে আমরা বুঝবো, সহজে কি করে বোঝাবেন আপনি? দেখো আমরা 3টে এক্সাম্পল দিয়ে আমরা বোঝাতে পারি। যেমন আই নো ওয়্যার হি লিভস, আই নো দ্য প্লেস ওয়্যার হি লিভস, আর আই শ্যাল গো ওয়্যার হি লিভস। তাহলে এই যে নাউন ক্লজ হোক, অ্যাডজেক্টিভ ক্লজ হোক, বা রিলেটিভ ক্লজ কিংবা অ্যাডভার্বিয়াল ক্লজ, সবই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজেরই পার্ট। তাহলে আমাদের আগে প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট থেকে ফাইন্ড আউট করতে হবে। যেমন ফার্স্ট সেন্টেন্স দেখো, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আবার আই শ্যাল গো প্রিন্সিপাল, ওয়্যার হি লিভস সাবঅর্ডিনেট। এবার তার মানে নাউন হোক, অ্যাডজেক্টিভ হোক বা অ্যাডভার্বিয়াল ক্লজ হোক, এইগুলোর মধ্যে হবে।
তাহলে নাউন ক্লজ কাকে বলে? যখন আমরা প্রিন্সিপাল ক্লজকে হোয়াট দিয়ে প্রশ্ন করব। তাহলে দেখো আই নো হোয়াট প্রশ্ন করলে হোয়াট, কি আনসার পেলাম? হোয়ার হি লিভস। তাহলে এটা কি হয়ে গেল? তোমার নাউন ক্লজ। ঠিক আছে, আবার বললাম তোমরা কিন্তু পুরো লিখবে, শুধু নাউন বলে ছেড়ে দেবে না। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। এবার দেখো তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারছো না কেন? যেই বলবো আই নো হোয়াট, তখন কিন্তু আমি আনসার পেলাম প্লেস। তাহলে হোয়াটের আনসার প্রিন্সিপাল ক্লজের মধ্যেই আছে। তার মানে এই যে হোয়ারটা কাকে কোয়ালিফাই করছে দেখো, দ্য প্লেসকে। এখানে হোয়ার মানে কি? হুইচ প্লেস। আমি জায়গাটা জানি যেখানে সে থাকে, তাহলে কোন জায়গাটা যেখানে সে থাকে। তাহলে হুইচ, হুজ, হু এগুলো দিয়ে যদি প্রশ্ন করা হয়, যে আনসার পাই সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। আবার পরেরটা দেখো, আই শ্যাল গো হোয়ার হি লিভস। এবার তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারবে না, হুইচ দিয়ে প্রশ্ন করতে পারবে না। আই শ্যাল গো হোয়ার, কোথায় যাব? যেখানে সে থাকে। হোয়ার, হোয়ারের আনসার মানে অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়ার দিয়ে, হোয়েন দিয়ে, হাউ দিয়ে যদি প্রশ্ন করি, হোয়াই দিয়ে যদি প্রশ্ন করি, ঠিক আছে, কিংবা যদি টাইম থাকে, কজ এফেক্ট থাকে, কন্ডিশন থাকে, তখন আমরা সেগুলোকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। এই যে এত ডিটেল আবার বলছি, সময় পাবে না, তোমার শুরুটা ভালো করে করতে হবে। এটুকু বোঝালেই তোমার এক্সামিনার খুশি হবেন এবং তোমাকে বলবো ঠিক আছে আর দরকার নেই, এবার ক্লজ রিলেটেড কোয়েশ্চেন করা হবে। ঠিক আছে, আবার তোমাকে যদি বলা, আচ্ছা কোঅর্ডিনেট আর প্রিন্সিপাল ক্লজ, এই দুটোকে আপনি কিভাবে বোঝাবেন স্টুডেন্টদের? দেখো, কারণ দুটোই হচ্ছে কি, দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কখন কোঅর্ডিনেট হবে, কখন আমরা প্রিন্সিপাল বলবো, সেটা আমাদের বোঝাতে হবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিলাম যে আই শ্যাল নট গো টু স্কুল ইফ ইট রেইনস। ঠিক আছে, তাহলে আই শ্যাল নট গো টু স্কুল এটা একটা ক্লজ, ইফ ইট রেইনস একটা ক্লজ। এবার দেখো আই শ্যাল নট গো টু স্কুল আমরা আলাদাভাবে লিখতে পারি, এটাকে বাদ দিলে কিন্তু এটা লেখা যায়, এটা বাদ দিলাম এটা লেখা যায়, তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে প্রিন্সিপাল ক্লজ, আমি পিসি লিখছি। আবার এটাকে বাদ দিলে তুমি ইফ ইট রেইনস লিখতে পারবে না, তার মানে এটা কি ক্লজ হয়ে গেল? সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ আমি পরে, ওটা বাদ দাও, আমি প্রিন্সিপাল সাবঅর্ডিনেট বোঝাচ্ছি, তো আগে আমরা সাবঅর্ডিনেট দেখে নিলাম। এবার বললো যে রাম ইজ আ গুড বয় but he does not go to school daily. তাহলে দেখো এখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন আছে, বাট তার মানে রাম ইজ আ গুড বয় এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারবো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এটা কি হয়ে গেল? প্রিন্সিপাল ক্লজ। আবার হি ডাজ নট গো টু স্কুল এভরিডে, এই পার্টটা বাদ দিলে এটা লেখা যাবে, তাহলে এটাও কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। এবার তুমি সঙ্গে সঙ্গে স্টুডেন্টদের প্রশ্ন করবে, আচ্ছা বলো তো কলেজে কটা প্রিন্সিপাল থাকে? সবাই কি বলবে? একটাই থাকে। কখনো কলেজে দুটো প্রিন্সিপাল দেখেছো? হয় না। তার মানে যখনই একটার বেশি প্রিন্সিপাল একসঙ্গে বসে যায় তখন একসঙ্গে তাদেরকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলি। ঠিক আছে, কোঅর্ডিনেট ক্লজ বলি। তো যতটা পারলাম আমি চেষ্টা করলাম তোমাদের বোঝানোর। এইভাবে তোমরা টপিকগুলোকে সিলেক্ট করে বোঝাতে পারো, আমার মনে হয় তোমাদের ডেমোটা ভালো হবে। আগে থেকে প্রিপারেশন না নিয়ে গেলে এক্সামে মানে ডেমো দেওয়ার সময় তখন কিন্তু তোমরা সব গুলিয়ে ফেলবে। তাই এগুলোকে আমি আমার মেথডটা বললাম কিভাবে তোমরা বোঝাতে পারো, তোমরা তোমাদের মতো করে একটু ইনোভেটিভ ওয়েতে বোঝাবে। সবসময় মনে রাখবে টিচিং ইজ অ্যান আর্ট। ঠিক আছে, তো এই ব্যাপারটা তোমার মধ্যে থাকতে হবে, একটা স্কিল কিন্তু কখনো কপি করা যায় না, স্কিল তোমার নিজের মধ্যে থাকবে। তো সেই নিজস্বতা ব্যাপারটা তোমাকে রাখতে হবে। আবার বলছি, বোঝাবে যখন ইংলিশে বোঝাবে, হ্যাঁ, না হলে কিন্তু একটা বাজে ইমপ্রেশন তৈরি হবে। তো ইংলিশে প্রশ্ন করবেন এবং ইংলিশে তুমি বোঝাবার চেষ্টা করবে, এখন থেকে অভ্যাস করো। তো এই কয়েকটা টপিক তোমরা ভালো করে দেখে যেতে পারো। এরপর যদি তোমাদের মনে হয় যে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে একটু বলতে, একটু ডেমো নিতে, আমি সেটা আমাকে তোমরা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো সেটার উপর একটা ক্লাস করানো। তো আজকে আমি গ্রামারের কিছু পার্ট বললাম, সব বলতে গেলে বিশাল লেন্দি একটা ক্লাস হবে, অতক্ষণ থাকার ধৈর্য হয়তো তোমাদের থাকবে না। তো নেক্সট ক্লাসে আমি ভোক্যাবুলারি ইমপ্রুভমেন্টের উপর একটা ডেমো ক্লাস তোমাদের দেখাবো, কিভাবে আমরা মানে মজার ছলে ভোক্যাবুলারিকে ইমপ্রুভ করতে পারি। তো আজকের ক্লাসটা এটুকুই থাক। তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে, যদি কোনো ডাউট থাকে সেটাও আমাকে বলবে, যদি মনে হয় যে আমার এখানে কিছু বোঝাতে ভুল হয়েছে বা কিছু মিস করে গেছি সেটাও তোমরা কমেন্টে বলবে, আমি নেক্সট ক্লাসে সেটাকে ঠিক করে নেব। আর আবার একই কথা, ক্লাস ভালো লাগলে কমেন্টে জানাবে, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে সবাই দেখতে পারে। আপকামিং ক্লাসে তোমরা আরো কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব। তো আজকের জন্য এটুকুই, সবাই খুব ভালো থেকো।